দিন শেষে ও যে এমপি হয়েছে, ও সারাক্ষণ টেনশন হচ্ছে যে আমার টাকা নাই কেন, টাকা নাই কেন, ছেলেপেলেকে দেবো কই থেকে। অথবা রাজমিস্ত্রির কাজ করতো, অথবা জেলে ছিল, অথবা মাঝি ছিল। দিন শেষে ও যে এমপি হয়েছে, ও সারাক্ষণ টেনশন হচ্ছে যে আমার টাকা নাই কেন, টাকা নাই কেন, ছেলেপেলেকে দেবো কই থেকে। একজন একজন এমপি কোনোভাবেই তার এমপির অর্থ থেকে যদি সে রাজনীতি চালাতে চায়, তাহলে তাকে তাকে একটা মন্ত্রণালয় বেচে খাইতে হবে, তাকে একটা দপ্তর অধিদপ্তর বেচে খাইতে হবে, একবারে ভাইজে মচমচা করে ফেলতে হবে। একজন রাজনৈতিক কর্মী যদি ব্যক্তিগত জীবনে ব্যবসা বাণিজ্য বা তার কর্মসংস্থান নিয়ে যদি সফল হয়, তাহলে তার জীবিকার জন্য চুরি বা প্রতারণার আশ্রয় নিতে হয় না। সে জায়গায় আমাদের যে তরুণরা সংসদ সদস্য হচ্ছে বা জনপ্রতিনিধি হওয়ার দিকে যাচ্ছে, তারা ব্যক্তিগত জীবনে এখনও সফল হয়নি। তো তাদের যদি ব্যক্তিগত জীবনে সফল হতে হয়, তাহলে এই রাজনীতির মাঠ থেকে তাকে অর্থ সংগ্রহ করতে হবে। সুতরাং তরুণ উদ্যম, নতুন ধারণা, নতুন ধারা, এই সকল বিষয়টা আসলে দেখতে সুন্দর লাগে, কিন্তু পিছনে তার একটা প্রবল চেষ্টা থাকে যে সে মধ্যবয়সের পরে গিয়ে কীভাবে অর্থনৈতিক সংস্থান করবে। কারণ জাতীয় সংসদের এমপি বা মন্ত্রী হলে তারা অন্য কোনো পেশায় আর যুক্ত থাকতে পারেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দিন শেষে মানুষের অর্থ প্রয়োজন হয়। ব্যক্তিগতভাবে যদি তার ক্যারিয়ার ডেভেলপ না হয়, সে সফল একজন ব্যবসায়ী না হয়, তখন সে রাজনীতিকে অর্থ আয়ের উৎস হিসেবে নেবে। সেটা নিয়োগ বাণিজ্য বলেন, বদলি বাণিজ্য, বিভিন্নভাবে যে যে সোর্সগুলো থেকে আয় করা যায়, সচিবালয়ে ঘোরাঘুরি করবে, জেলা প্রশাসক অফিসে ঘোরাঘুরি করবে, প্রজেক্ট প্রকল্প এগুলো থেকে চুরি করার চেষ্টা করবে। তাকে তো কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে, সেই জায়গা থেকে যারা রাজনৈতিকভাবে সফল, আমরা বলি যে বুড়োরা দুর্নীতি করে, বিষয়টা মোটেও এইরকম না। দুর্নীতি আসলে আপনার হলো বুড়ো বা চ্যাংড়া করে, বা বুড়ো করে না চ্যাংড়া করে, চ্যাংড়া করে না বুড়ো করে, এইরকম বিষয় না। দুর্নীতিগ্রস্ত একটা ছোট বাচ্চাও দুর্নীতি করতে পারে, আবার একটা প্রবীণ লোকও দুর্নীতি নাও করতে পারে। একজন এরকম উদাহরণ আমাদের আছে অজস্র। হ্যাঁ, অবশ্যই। একজন সফল ব্যবসায়ী সে সে কীভাবে সফল হয়েছে তার জনগণকেও সেভাবে গাইড করতে পারবে। সে কীভাবে কর্মসংস্থান তৈরি করছে, কীভাবে নাগরিকদেরকে আগলায় রাখছে। যে ব্যক্তিরা নিজেই নিজের মুখে ভাত দিতে পারে না, সে নাগরিকদের মুখে ভাত দিবে কীভাবে। ওই দুইটা রংচটা গল্প বলা যায়, তারপরে হই হুল্লোড় করা যায়, মব সৃষ্টি করা যায়, এরে ওরে মানে নাম ধরে ডেকে অসম্মান করা যায়, কিন্তু এর মানেই রাজনীতি না। রাজনীতি আরও অনেক শক্ত। দিন শেষে ও যে এমপি হয়েছে, ও সারাক্ষণ টেনশন হচ্ছে যে আমার টাকা নাই কেন, টাকা নাই কেন, ছেলেপেলেকে দেবো কই থেকে। একজন এমপি কোনোভাবেই তার এমপির অর্থ থেকে যদি সে রাজনীতি চালাতে চায়, তাহলে তাকে একটা মন্ত্রণালয় বেচে খাইতে হবে, তাকে একটা দপ্তর অধিদপ্তর বেচে খাইতে হবে, একবারে ভাইজে মচমচা করে ফেলতে হবে। হ্যাঁ, তাছাড়া সে চলতে পারবে না। কিন্তু সেই জন্যই রাজনীতিতে যারা সফল, ব্যক্তিগত জীবনেও যারা সফল, তারা আসলে রাজনীতিতে কিছু দিতে পারে, তাদের কর্মী বাহিনী সব কিছু মিলে চালাতে পারে। মানে আগে তাকে প্রতিষ্ঠিত সফল ব্যক্তি হতে হবে, তারপরে জনগণের প্রতিনিধিত্ব করা উচিত। এটা আমার চিন্তা যে আমাদের রাজনীতি আয়ের উৎস হওয়া উচিত না। না হলে অভাব মানুষকে তাড়িত করতে পারে, ভুল পথেও তাড়িত করতে পারে। দেখুন, আমি বলছি, নাম ধরে বললে মন খারাপ করবে, আমাদের সাথেই খুব সুপরিচিত কিছু ব্যক্তি, ধরেন তার বাবা আগে চা বিক্রি করতো, অথবা রাজমিস্ত্রির কাজ করতো, অথবা জেলে ছিল, অথবা মাঝি ছিল একটা কিছু, তার জন্ম, তার এটা সমস্যা না। বাট সে যখন রাজনৈতিক কর্মী হিসেবে আসছে, তখন তার ভাগ্য বদলে যাচ্ছে। তার 1 বছর 2 বছর পরে 2 কোটি টাকা 5 কোটি টাকার ফান্ড হচ্ছে, বিদেশে ব্যবসা করছে, অথবা দেশের ভিতরেই বিভিন্ন ব্যবসা করছে। এইগুলো আসছে কই থেকে? মানে 2 দিন আগে বলছিল তার বাবা সবচেয়ে গরিব পরিবার, তার সবচেয়ে ভাঙ্গা ঘর, এখন 2 দিন পরে আবার বলছে তার বাড়ি, তার এলাকায় প্রসিদ্ধ, সবচেয়ে বড় পরিবার তাদের। এই যে মানুষের বলার এবং তার হলো অবস্থানগত পরিবর্তন, এগুলো কই থেকে হচ্ছে? অবশ্যই সে কারো না কারোর সাথে প্রতারণা করছে, কোনো না কোনো খাত থেকে অর্থ চুরি করছে, কাউকে অন্যায়ভাবে কোনো একটা পদ দিয়ে, কোনো একটা পদায়নের মাধ্যমে, কোনো একটা অন্যায় নিয়োগের মাধ্যমে সে অর্থ আয় করছে। এগুলোই যদি অর্থ আয়ের উৎস হয়, তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তাহলে এইরকম তো না যে সে জনপ্রতিনিধি হওয়ার পরে সচিবালয়ে যাওয়া আসি বন্ধ করে দিছে। তার সচিবালয়ে কোনো কাজ নাই, একজন এমপির কোনো কাজ নাই। এটা সরকারের কাজ, সচিবালয় চালায় সরকার। কেবলমাত্র যারা মন্ত্রী, তাদের মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, দপ্তরের ভিত্তিক অ্যাসাইনমেন্ট আছে, সেইটা তারা সেভাবে চালাবে। কিন্তু একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মীও সচিবালয়ে গিয়ে ঘোরাঘুরি করতেছে, সে যে এখান থেকে কোনো একটা ফাঁক ফোকর দিয়ে কোনো একটা প্রজেক্ট নিতে পারে কিনা, একটা নিয়োগ তদবির করতে পারে কিনা, এই যে এই বিষয়গুলো এখন বর্তমান সরকার দায়িত্বে নিয়েছে।
আগাচ্ছে। আমাদের কাছে কিছু কিছু তথ্য আছে যে সচিবালয়ে এখন প্রবেশ করা আগের চেয়ে অনেক কঠিন, এবং ইচ্ছা করলেই রাজনৈতিক কর্মীরা ঘোরাঘুরি করতে পারছে না। আর এখানে সত্যি কথা, সচিবালয়ে দারোয়ান হিসেবে বসে আছে আমাদের প্রধানমন্ত্রী। আমি দারোয়ান বলছি এই জন্য, সকালে গিয়ে এখানে বসে 24 ঘন্টা এক প্রকার পাহারা দিচ্ছেন তিনি। সরি, আমি বাংলাদেশের দারোয়ান এইভাবে বলা ঠিক না, কিন্তু সকাল যেভাবে গিয়ে ঢোকে কোনো সচিব যদি ওনার সামনে দিয়ে ওনার পরে আসে, তার জন্য তো এটা বেজ্জতির একটা বিষয়, তাই বা অন্য কোনো তার মানে হচ্ছে যে তারেক রহমান যে আমি আসলে তরুণদের উদাহরণ হবার সুযোগ অনেক কম, আপনি দেখেন। কোনো সুযোগ নাই আমাদের যে সকল তাহলে তরুণরা যারা আছে। হয়েছে তারা কি আসলে শেষ পর্যন্ত উদাহরণ তো সৃষ্টি করতে না না, পারবেন? তারা কেউ কেউ ত্রাণ চুরি করেছে, কেউ কেউ নিয়োগ বাণিজ্য করেছে, কেউ কেউ বদলি বাণিজ্য করেছে, কেউ মামলা বাণিজ্য করেছে। প্রত্যেকেই এনিহাও বিভিন্নভাবে করাপ্টেড। একটা মানুষকে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে একটা সময় লাগে, ম্যাচুরিটি লাগে। এটা আল্লাহ রাসূলকে, আপনিও তো একটা পার্টির সাধারণ সম্পাদক হ্যাঁ হয়েছেন, আমি RDA দিয়েছি। আমি মনে করি আমার পার্টির সাধারণ সম্পাদক হওয়ার মতো বয়স আমার এখন হয়নি, বাট আমি এখানে একজন উদ্যোক্তা হিসেবে ছিলাম, সেই জায়গা থেকে আমাকে এখানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। কিন্তু আমি যদি এরকম দেখি যে আমার পার্টিতেও এরকম একজন কেউ মানে দাঁড়ায় গেছে, যার বয়স আমার চেয়ে বেশি, যে আমার Maturity চেয়ে আছে। ভালো বলছে, তার মানে আপনি কি নিজেকে এখনো ওই পদের জন্য ম্যাচিউর মনে করেন খুবই না? খুবই খুশি হব যে আমার পার্টিতে একজন সিনিয়র কেউ সাধারণ সম্পাদক হলে অভিজ্ঞ একজন। আমি খুবই খুশি হব। আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে মাঠে দৌড়াদৌড়ি করব, ঘোরাঘুরি করব, বিভিন্ন লড়াই সংগ্রামে যাব, প্রতিবাদে যাব, বিভিন্ন জায়গায় অন্যায় অবিচারে যেতে পারবো। এখন যেতে পারি না,